আর্মি হেডকোয়ার্টার থেকে ময়মনসিংহে পোস্টিং করা হয়েছে। এই অফিসার এই কাউন্টার রেভলিউশনের মূল হোতা। আরো অনেক আলোচনা আসছে কিভাবে সে লেফটেন্যান্ট জেনারেল হইল পদলেহন করে। অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটা লিস্ট আমাদের কাছে আসছে, সেখানে তার 5,000 থেকে 10,000 কোটি টাকা সম্পত্তি হয়েছে। উনি যা বলে, উনি যেটা করেছেন সেইটা অত্যন্ত চতুরতার সাথে কুখ্যাত মিথ্যাবাদী হিসেবে মানুষ উপর চাপিয়ে দিতে পারে। এইটা এদেশে মানুষ বিশ্বাস করে না। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি পতিত সরকার কখনো ফেরত আসতে পারছে, এখন পর্যন্ত কোনো উদাহরণ নাই। সে আসতে পারবে এইটা স্বপ্ন দেখে। ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেছে শেখ হাসিনাকে সেটেল হতে কিছু সময় দিতে চায়। আর অজিত দোভাল এই কুখ্যাত ন্যাশনাল অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া, যে এই বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে ইন্টারভেন করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করছে, আজকে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, আজকে বাংলাদেশে গুম খুম করেছে, এইগুলো সব অজিত দোভাল করেছে। এখন বাংলাদেশকে আনস্টেবল করতে চায়। বাংলাদেশে সেই ঘটনা অলরেডি শুরু করেছে এবং তারা এই মাইনরিটি কার্ডটা প্লে করতে চায়। যদিও তারা ইন্ডিয়াতে যে মাইনরিটি নির্যাতিত হয় কখনো তাদের পক্ষে একটি কথাও বলে না। সেই ক্ষেত্রে আমাদের ছাত্র জনতার সবার অত্যন্ত ভিজিল থাকতে হবে কোনোভাবে যাতে এই বিপ্লব নস্যাৎ করতে না পারে। ধন্যবাদ আজকে সমালোচক আমাদের ছোট ভাই জিতু, সূর্য সন্তান, যারা দ্বিতীয়বার বাংলাদেশে স্বাধীনতার স্বাদ মানুষের ভিতরে, আমাদের ভিতরে এনে দিয়েছে। আমি বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং 2009 থেকে যারা নির্যাতিত হয়েছে তার ভিতরে আমি একজন ছিলাম। আমি 6 মাস জেল খেটেছি। মেজর মিজান এখানে আছে, সে একাধিকবার জেল খেটেছে। যখন এই রাজনীতি করতে যেয়ে দেখলাম যে নেতৃত্ব আমি রাজনীতির ভিতরে আশা করছিলাম সেই নেতৃত্ব যখন পাইনি, তখন আমরা এই যে কারণে আজকে গণ উত্থান ঘটলো, যে দুই ডাইনেস্টি ভিত্তিক রাজনীতির লুটেরা তন্ত্রের বাইরে একটি ভালো রাজনীতি করা যায় কিনা, সেরকম একটা উদ্যোগ নিয়েছিলাম। আপনারা এটা জানেন, রবি ভাই এখানে আছে, সে জানে। মেজর বিজন স্যার আমার অত্যন্ত গুরুজন এবং শ্রদ্ধাভাজন মানুষ, আমাকে নারী নক্ষত্র সবকিছু জানেন। সেইটা এনএসআই সরকার সেটাকে নষ্ট করে দিল, আমরা সেখান থেকে অফ হয়ে গেলাম। সত্যিকার অর্থে এই যে আকাঙ্ক্ষাটা, দুর্বৃত্তায়িত দুর্নীতিগ্রস্ত লুটেরা পরিবর্তিক রাজনীতির বাইরে মানুষ একটি নতুন কিছু পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, সেই আকাঙ্ক্ষায় কিন্তু আজকে ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটিয়েছে। অভ্যুত্থানের পরেই পৃথিবীর সব জায়গা একটা চ্যালেঞ্জ থাকে, সেটাকে বলে কাউন্টার রেভলিউশন। অতি বিপ্লব না, আপনি কথাটা অতি বিপ্লব বলেছেন, কথাটা হলো প্রতি বিপ্লব, কাউন্টার রেভলিউশন। এই কাউন্টার রেভলিউশনের কয়েকজন হোতাকে আমরা চিহ্নিত করেছি। এই হোতাদের ভিতরে যারা এপিলেট ডিভিশনে যে কয়জন ছিল তারা চলে গেছে, কিন্তু সবচেয়ে বড় কাউন্টার রেভলিউশনের হোতা লেফটেন্যান্ট জেনারেল মুজিব নামে একটা অফিসার আছে, যাকে আর্মি হেডকোয়ার্টার থেকে ময়মনসিংহে পোস্টিং করা হয়েছে। এই অফিসার এই কাউন্টার রেভলিউশনের মূল হোতা। আরো অনেক আলোচনা আসছে কিভাবে সে লেফটেন্যান্ট জেনারেল হইল পদলেহন করে। অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটা লিস্ট আমাদের কাছে আসছে, সেখানে তার 5,000 থেকে 10,000 কোটি টাকা সম্পত্তি হয়েছে। এবং এই ঢাকাতে বিভিন্ন জায়গা তার আপনার এই গেস্ট হাউস আছে যেখানে ফুর্তি মৌজ করত। একটা সার্ভিং অফিসার এইরকম দুর্নীতিগ্রস্ত হইতে পারে, এইটা কল্পনার বাইরে। কল্পনার বাইরে যে একজন সার্ভিং অফিসার এই দুর্নীতি করতে পারে। এইরকম জনা 50 আছে সার্ভিং অবস্থায় জনগণের সম্পত্তি লুটপাট করেছে। এই অফিসার হলো সেই অফিসার, এই অফিসার হলো সেই অফিসার যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট হাউসে ইন্ডিয়ান জাতীয় সঙ্গীত গেয়েছে। এই অফিসার হলো সেই অফিসার যে সোনামণির বাসায় সোনামণির সাথে একসাথে সোনা কারবারে জড়িত ছিল।
এইগুলো সব অভিযোগ আমি বলছি, এইগুলো কিন্তু এখন তদন্তের সময় আসছে। চাকরি জীবনে আমি দেখেছি অন 11-এর সময় সন্ত্রাসীদের সাথেই তার ওঠা বসা। সে কিভাবে বসে আছে? আমি মনে করি আজকে এই সূর্য সন্তান বিপ্লবী সন্তানদের এইটাকে তদন্ত করে যারা প্রতি বিপ্লব ঘটাতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া। এই একটা নাম আমি তার ওর সামনে, জিতুর সামনে বললাম, তোমাদের মতো তোমরা খোঁজ করে দেখো, তোমাদের মতো তোমরা জেনে দেখো, ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত বলে মনে করি। আমি সেনা কর্তৃপক্ষকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে রিকোয়েস্ট করব, জাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন। হি শুড বি ফার্স্ট ডিসমিসড, দেন অ্যারেস্টেড। এই অফিসার সেই অফিসার যে 5ই মে 2013 সালে হেফাজতের উপরে যে গুলি বর্ষণ করেছিল, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, ঢাকা ডিজিএফআই ডেড কমান্ডার, দেন ডিজিএফআই তে চাকরি করে এসএসবি চাকরি করাকালীন তার বিরুদ্ধে অভিযোগ হলো সে কন্টিনিউয়াসলি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল। এখন সে ভাবতেছে যে এই সরকার, অন্তর্বর্তী সরকার যদি কন্টিনিউ করে এবং তারা যে এজেন্ডা নিয়ে আসছে, তাহলে টুডে অর টুমরো তার এই বিচার ফেস করা লাগতে পারে। সেই ভয়ে কিন্তু সে প্রতি মুহূর্ত এই ষড়যন্ত্র করছে কিভাবে কাউন্টার বিপ্লব করা যায়। সো আমি এই একটা তথ্য ডিসক্লোজ করলাম। দেয়ার আর মেনি মেনি ইনফরমেশন যেটা আমরা সময় হলে বলবো, কারণ এইটা পুরোটা বললে তাহলে আপনার আর প্রশ্নের ওইদিকে যেতে পারবো না, আজকে টপিকে যেতে পারবো না। এখন আদালতে কালকে আমি 3 ঘন্টা ছিলাম, সকাল 11টা থেকে ছাত্ররা যখন আন্দোলন করে এবং ভেরি সাকসেসফুলি সন্ধ্যার ভিতরে, মানে প্রথম হলো দুপুর 2টার ভিতরে পদত্যাগ করতে হবে, প্রধান বিচারপতি চলে গেল। সেখান থেকে রাত্রে তাদের দাবি আসলো যে বিচারপতি সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি করতে হবে। ফ্যান্টাস্টিক ডিমান্ড। বাংলাদেশের সুপ্রিম কোর্টে অক্সফোর্ড গ্রাজুয়েট আর কেউ আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে অক্সফোর্ড গ্রাজুয়েট কেউ আসছে কিনা তাও জানা নাই। বিচারপতি রিফাত is one of the finest justices, not only in Bangladesh, in the context of whole world. দেখেন, তার মানে কি এই ছেলেরা যে হঠাৎ করে আন্দোলন নামছে তা নয়, তাদের হোমওয়ার্ক করা আছে। তারা জানে হু ইজ দ্য পার্সন, হু ইজ দ্য পেট্রিয়ট পার্সন, কে এই জনগণকে সার্ভ করতে পারবে, কে আজকে এই যে রাষ্ট্র মেরামতে কে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে। আমি মনে করি এই মুহূর্তে স্বাধীনতার পরে জুডিশিয়ারি সবচেয়ে ভালো নেতৃত্বের হাতে। আমরা বলে আসছিলাম 4 জন ভালো মানুষ হইলে জুডিশিয়ারি রিফর্মস করা অত্যন্ত ইজি। একজন হলো আইনমন্ত্রী, যে আইন উপদেষ্টা হয়েছে তার প্রতি কারো আস্থার কোনো অভাব নাই এবং হি উইল ডু অল দ্য রাইট থিং। একজন আইন সেক্রেটারি যদি খারাপ হয়, আইন অ্যাডভাইজার তাকে টেক কেয়ার করবে। আর কি দরকার? একজন প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল। The Attorney General, the person is appointed. He is my good friend. Bangladeshi ইতিহাসে he will be one of the best Attorney General in the history of the judiciary, I am telling you. So you have a best Chief Justice, best Attorney General, best law advisor. এখন আইন সচিব কি করবে না করবে সেটা আইন অ্যাডভাইজার সে দেখভাল করবে। সো এই মুহূর্তে বিচারালয়কে জনগণের বিচারালয় করার জন্য the best team they have, এবং আমি আশা করি তারা যা যা করা সবকিছু করবে। এখন আপনি আসেন যে উনি বলছে আমি জান বাঁচাবার জন্য এই গুলি করলাম না, আরো মানুষ বাঁচতে, এই তাদের মৃত্যুর উপর থেকে, রক্তের হোলি খেলার উপর থেকে তারা ক্ষমতা আসতে চায়। আপনি জানেন বছর 6-7 আগে 14 বা 15তে ইকোনমিস্টে একটি রিপোর্ট বের হয়েছিল। সেই রিপোর্টে এই পতিত শেখ হাসিনাকে ব্র্যান্ডিং করেছিল যে আইদার শি ইজ দ্য সুপার অ্যাক্টর, মানে অত্যন্ত চতুর অ্যাক্টর, অথবা টোটালি ডেভয়েড অফ রিয়ালিটি, অর্থাৎ বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কত সহজভাবে, সহজ মুখয়ব নিয়ে অত্যন্ত নর্মাল ভাবে প্রতিনিয়ত মিথ্যা কথা বলতে পারে, সেই যে আর কুখ্যাত ইতিহাস এই পতিত শেখ হাসিনা সৃষ্টি করেছে। আমি 2012-13 পর্যন্ত সে যে মিথ্যা কথাগুলো বলে সেগুলো রেকর্ড করতাম, টকশোতে যদি কথা বলি। এরপর দেখলাম তার এটা রেকর্ড করার দরকার নাই,
সে 1% সত্য কথা বলে কিনা সেইটা এদেশে মানুষের সন্দেহ রয়েছে। তো উনি যেটা বলছে যে ঘটনা ঘটিয়েছে, মানে কত চতুরতার সাথে সেটা চাপিয়ে দিতে পারে যে রক্ত গঙ্গার মাধ্যমে তোমাদেরকে ব্যবহার করে ক্ষমতা আসতে চেয়েছিল, আমি সেটা হতে দেই নাই। অথচ আমরা জানি রিপোর্টেডলি 400 কিল্ড। এটা এখন হিসেব হবে, এখন সরকার হ্যাজ টেকেন ওভার, গভর্নমেন্ট হ্যাজ টেকেন ওভার। সত্যিকারে কতজন মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি, কবর আবিষ্কৃত হয়েছে। আমরা জানি বর্ডারের পাশেও গণকবর, ইভেন সংসদ ভবনের উত্তর সাইডে বাচ্চাদের গণকবর আবিষ্কৃত হয়েছে, সেখানে 12টা নাকি ডেড বডি পাওয়া গেছে। বাচ্চাদের ইউনিফর্ম এবং তাদের বই পাওয়া গেছে। এইভাবে তাদের মৃত্যু বরণ করেছে। আমার সোশ্যাল মিডিয়া আমি দেখছি একটা রুমের ভিতরে আমাকে কেউ বলল ঢাকা বিশ্ববিদ্যালয় 4টি ছেলেকে, ইয়াং 4টা ছেলেকে খুন করে সোজা শোয়ায় রাখছে। সেই ছবি ফেসবুকে, সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো উনি যা বলে, উনি যেটা করেছেন সেইটা অত্যন্ত চতুরতার সাথে কুখ্যাত মিথ্যাবাদী হিসেবে মানুষের উপর চাপিয়ে দিতে পারে। এইটা এদেশে মানুষ বিশ্বাস করে না। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি পতিত সরকার কখনো ফেরত আসতে পারছে, এখন পর্যন্ত কোনো উদাহরণ নাই। সে আসতে পারবে এইটা স্বপ্ন দেখে। পতিত সরকারের 2টা সিনারিও ঘটে। নাম্বার 1, জনরোষে কিল্ড হয়, অথবা গণ আদালতে তার ফাঁসি হয়, যেটা চসেস্কুর হয়েছে। জনরোষে বসে মৃত্যুবরণ করছে এরকম উদাহরণ শত শত আছে। অথবা কোনোভাবে পালিয়ে যেতে পারে, সে লক্ষণ দাসের মতো পালিয়ে যেতে সমর্থ হয়েছে এবং মরার একদিন পর্যন্ত সে এই চেষ্টা করবে, আমি এই বাংলাদেশ আসছি এইগুলো করতে থাকবে। আর তার আদেশে এই যে আর্মির উপরে এই যে অ্যাটাক, এইগুলো ডাইরেক্ট তার নির্দেশে এইগুলো হচ্ছে। আপনাদের স্মরণ করতে চাই, ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেছে শেখ হাসিনাকে সেটেল হতে কিছু সময় দিতে চায়। আর অজিত দোভাল, এই কুখ্যাত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া, যে এই বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে ইন্টারভেন করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করছে, আজকে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, আজকে বাংলাদেশে গুম খুম করেছে, এইগুলো সব অজিত দোভাল করেছে। সেই অজিত দোভাল তার সাথে দেখা করেছে। অজিত দোভালের এজেন্ডা ছিল আলাদা। আমি জিতুকে নোট করতে চাই, অজিত দোভালের ছিল যে আওয়ামী লীগকে এমন জায়গায় নিতে হবে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য শুধু ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হবে, যাতে ইন্ডিয়ান এখানে 15 লক্ষ অবৈধ কাজ করতে পারে, বাংলাদেশকে লুটপাট করতে পারে, বাংলাদেশকে যেভাবে খুশি ব্যবহার করতে পারে, অবৈধ চুক্তি করতে পারে, বাংলাদেশের পোর্ট ব্যবহার করতে পারে, বাংলাদেশের ল্যান্ড ব্যবহার করতে পারে, বাংলাদেশের রাডার স্টেশন ব্যবহার করতে পারে। সেইটা ছিল তাদের মূল এজেন্ডা, অর্থাৎ বাংলাদেশকে লুটপাট করা। সেই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। কোভিড টিকার মাধ্যমে 5,000 কোটি টাকা নিয়েছিল এবং ক্যাপাসিটি চার্জের মাধ্যমে আদানি প্রতি বছর 10,000 কোটি দিয়েছে। সেই টাকাগুলো ঢেলে এখন বাংলাদেশকে আনস্টেবল করতে চায়। বাংলাদেশে সেই ঘটনা অলরেডি শুরু করেছে এবং তারা এই মাইনরিটি কার্ডটা প্লে করতে চায়। যদিও তারা ইন্ডিয়াতে যে মাইনরিটি নির্যাতিত হয় কখনো তাদের পক্ষে একটি কথাও বলে না। সেই ক্ষেত্রে আমাদের ছাত্র জনতার সবার অত্যন্ত ভিজিল থাকতে হবে, কোনোভাবে যাতে এই বিপ্লব নস্যাৎ করতে না পারে। আমি আজকে ইচ্ছে করে আবার লাল গেঞ্জি পরে আসছি, ইচ্ছে করে। বিপ্লব শেষ হয় নাই, কাউন্টার বিপ্লব হওয়ার যে কোনো সম্ভাবনা থাকতে পারে। লাল হলো বিপ্লবের রং, লাল হলো আন্দোলনের রং, লাল হলো জনগণের শক্তি দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের রং। সেই জন্য আমার যখন প্রয়োজন হবে তখন আমি আবার লাল রং পরে টকশোতে আসবো। সেই জন্য আমি আজকে আবার লাল রং পরে টকশোতে আসছি। সবাইকে ধন্যবাদ।